আসসালামু আলাইকুম। প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ তোমাদের নির্ধারিত বোর্ডে যে গল্পগুলো আছে সেখান থেকে একটি গল্প পড়াবো, সেটার নাম হচ্ছে অপরিচিতা। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শিক্ষার্থীরা, তোমরা এই গল্পটা পড়েছো এবং এটার ক্লাসও তোমরা করেছো। তো আজকে আবার রিভিশন হিসেবে তোমাদের এই অপরিচিত গল্পটা নিয়ে আলোচনা করব। লেখক পরিচিতি হিসেবে যদি আমরা যাই তাহলে বলবো যে অনেক সময় তোমাদের এমসিকিউ প্রশ্নের লেখক পরিচিতি সম্পর্কে একটা দুটো চলে আসতে পারে, এই জন্য সবগুলো, আর বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর একজন গুরুত্বপূর্ণ লেখক, সেই হিসেবে ওনার জন্ম মৃত্যু গ্রন্থের নামগুলো তোমরা একটু জেনে রাখবে। প্রথমে আমি বলবো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 7ই মে কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছেন। ওনার সম্পর্কে যদি তোমরা এমসিকিউ হিসাবে বলো যে বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছোট গল্পকার কে, তখন বলবো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আবার বলতে পারো বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পীকে, তাকেও আমরা বলবো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা জানি যে 16 বছর বয়সে মাত্র 16 বছর বয়সে ওনার একটা ছোট গল্প রচনা করা হয়েছিল। সেই গল্পটা হচ্ছে ভিখারিনী গল্প, আর সর্বশেষ ছোট গল্প ওনার হচ্ছে মুসলমানের গল্প। এছাড়া উনি বিভিন্ন ধরনের উপন্যাস, নাটক ইত্যাদি লিখেছেন, প্রবন্ধ লিখেছেন। তার উল্লেখযোগ্য কিছু উপন্যাস আছে। সেই উপন্যাসগুলো যেমন আমরা বলতে পারি চোখের বালি, গোড়া, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ ইত্যাদি। আর তোমাদের এখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নটা আসে তার উপন্যাস সম্পর্কে বলা হয় যে শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কী ধরনের গ্রন্থ। শেষের কবিতা কথাটা দেখার ফলে স্টুডেন্টরা হচ্ছে লেখা থাকে প্রবন্ধ, লেখা থাকে কাব্যগ্রন্থ, লেখা থাকে নাটক, লেখা থাকে উপন্যাস। তখন কবিতা কথাটা লেখা শোনার সাথে সাথে হচ্ছে কাব্যগ্রন্থ দাগিয়ে আসে। আসলে হচ্ছে শেষের কবিতা হচ্ছে একটা উপন্যাসের নাম। তোমরা অবশ্যই এটা মুখস্থ করবে এবং জানার চেষ্টা করবে নামটা। আরেকটা হচ্ছে তার সম্পাদিত কিছু নাটক আছে, যেমন হচ্ছে রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী, তাসের দেশ ইত্যাদি। এরপর আমরা বলবো রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেছেন 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট, 1348 বঙ্গাব্দে 22শে শ্রাবণ উনি মারা গিয়েছেন। তাহলে আমরা বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 আর হচ্ছে মৃত্যু হচ্ছে 1941 খ্রিস্টাব্দে, আর বাংলার জন্ম হচ্ছে 1268, মৃত্যু হচ্ছে 1348। আমরা বলেছি ওনাকে বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ বা সার্থক ছোট গল্পকার, বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পীও বলা হয়ে থাকে তাকে। তার প্রথম ছোট গল্প ভিখারিনী মাত্র 16 বছর বয়সে প্রকাশিত হয়েছে। শেষ গল্প আমি বলেছি মুসলমানি গল্প। শিক্ষার্থীরা, তার আমি বলেছিলাম যে শেষের কবিতাটা জেনে রাখবা। এটা যদিও কবিতা বলা হয়েছে কিন্তু এটা একটা উপন্যাসের নাম। এখন আমরা বলবো যে এই যে অপরিচিত গল্পটা আছে, এই অপরিচিত গল্পটা কেন এই গল্পের নামকরণ করা হয়েছে অপরিচিতা, সেটা আমরা অবশ্যই জানব। এখানে হচ্ছে অপরিচিত শব্দের অর্থ কি, যিনি পরিচিত নয়। এই গল্পের কেন্দ্রীয় চরিত্রকে আমরা পেয়েছি অনুপম, এবং হচ্ছে নায়ক অনুপম, নায়িকা হচ্ছে কল্যাণী। কেন বা এই গল্পটার নাম হচ্ছে অপরিচিতা, সেটা হচ্ছে আমরা নামকরণ যদি বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবো যে কেন হয়েছে। রবীন্দ্রনাথের অপরিচিতা সামাজিক সমস্যামূলক গল্পগুলোর মধ্যে অন্যতম। এই গল্পে তিনি প্রথম অমানবিক যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথা বলেছেন। অর্থাৎ যৌতুক নিয়ে এই গল্পটা লেখা হয়েছে। অপরিচিত গল্পের প্রধান পুরুষ চরিত্র অনুপম, আর কেন্দ্রীয় চরিত্র আমি বলেছি যে নারী। অনুপমের আসল অভিভাবক হচ্ছে তার মামা, এই গল্পে আমরা মূল বক্তব্য হিসেবে দেখতে পাই। অনুপমের বন্ধু ছিল হরিশ, কানপুরে কাজ করে, এবং ছুটিতে যখন সে কলকাতা আসে বিয়ের ব্যাপারে তাকে সেখানকার একটা মেয়ের কথা বলে। মেয়েটির নামই ছিল কল্যাণী। হরিশের কথা অনুপম রোমাঞ্চিত হয় এবং তাকে মামার কাছে কথাটা বলার পরামর্শ দেয়। অবশেষে দেখা যায় মামা কল্যাণীর পিতা শম্ভুনাথ সেনের সাথে কথা বলে বিয়ের দিন ঠিক করে থাকে। হরিশের উপর অবিচল বিশ্বাসের কারণে শম্ভুনাথ বাবু বরকে দেখার প্রয়োজন বোধ করেনি। অনুপমকে তিনি কি করেছেন, দেখেছেন বিয়ের মাত্র 3 দিন আগে আশীর্বাদের সময়। অনুপমও তার হবু শ্রী কল্যাণীকে নিজের চোখে দেখিনি, কিন্তু বিয়ের দিন যৌতুক নিয়ে নারীর চরম অবমাননাকর ঘটনার শম্ভুনাথ সেন কন্যা সম্প্রদানে অসম্মতি জানিয়ে দিয়ে বিয়েটা ভেঙে দেয়।
তারপর একদিন অনুপম তার মাকে নিয়ে কানপুরে যখন তীর্থে যাচ্ছিল, তখন ট্রেনে এক অপরিচিত মেয়ের সাথে তার দেখা হয়। মেয়েটির আচরণ, কথাবার্তা, সৌন্দর্য তার কি সে মুগ্ধ হয়েছিল। কানপুরের সন্নিকটে এসে অনুপমের মা মেয়েটির নাম জানতে চাইলে আসল পরিচয় বের হয়ে আসে। এই সেই মেয়ে যার সঙ্গে অনুপমের বিয়ে হওয়ার কথা ছিল। তারপর কি হয়ে থাকে, তারপর অনুপম শম্ভুনাথ বাবুর সঙ্গে দেখা করেছে। তার অনুনয় বিনয়ে তিনি রাজি হলেও সেই ব্যক্তিত্বময়ী কল্যাণী আর বিয়েতে রাজি হয়নি। কল্যাণী অনুপমের কাছে চির অপরিচিতায় রয়ে গেল। তাই বলা হয়েছে গল্পের নামকরণ অপরিচিতা। যথার্থ সার্থক হয়েছে। এর অন্য নাম হতে পারত আমরা কি কল্যাণী, তবে অপরিচিতা নামটি এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা যদি বলি যে অপরিচিতা কেন এই নামটা হয়েছে, আমরা জানি এখানে গল্পের নায়ক হচ্ছে অনুপম, নায়িকা কল্যাণী। গল্পটার নামকরণ কল্যাণী হতে পারতো, কিন্তু নাম রাখা হয়েছে অপরিচিতা। কারণ হচ্ছে কি, কল্যাণী বিয়েতে অনুপমের রাজি হয়নি বলেই অপরিচিতা হিসেবেই অনুপমের কাছে কল্যাণী স্থান পেয়েছিল। তাই এই গল্পটার নামকরণ করা হয়েছে অপরিচিতা। শিক্ষার্থীরা, এখানে যে আমরা মূল বক্তব্যটা এখানে পাবো পাঠ পরিচিতিতে, সেটা অবশ্যই আমাদের একটু জানার প্রয়োজন, কারণ এখানে কিছু এমসিকিউ থাকে। এমসিকিউগুলো হচ্ছে তোমার, যেমন হচ্ছে এখান থেকে এমসিকিউ কোন পত্রিকা, কি থেকে নেওয়া হয়েছে, এগুলা থেকে আসতে পারে। আমরা যাব হচ্ছে এখানে পাঠ পরিচিতিতে। একটু শোনো তোমরা, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। আমি তো নামকরণের সার্থকতা বলেছি যে অপরিচয় প্রথম প্রকাশিত হয়েছে কোথায়, মাসিক মোহাম্মদী সবুজ পত্রিকা, 1321 বঙ্গাব্দে। এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্রনাথের সংকলন গল্প সপ্তকে। পরে গল্পগুচ্ছ হিসাবে এটা আত্মপ্রকাশ লাভ করে থাকে। অপরিচিতা গল্পে অপরিচিতা বিশেষভাবে আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বে অধিকারী নারী কাহিনী বর্ণিত হয়েছে, তার নামই হচ্ছে কল্যাণী। অমানবিক যৌতুক প্রথার নির্মম বলি হয়েছে এমন নারীদের গল্প ইতিপূর্বে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কিছু রচনা করেছেন, কিন্তু এই প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথা এই গল্পে তিনি তুলে ধরেছেন। এই গল্পে আমরা দেখব পিতা শম্ভুনাথ সেন এবং কন্যা কল্যাণীর স্বতন্ত্র ভিক্ষা ও আচরণের সমাজে গেড়ে বসা কি করা হচ্ছে, ঘৃণ্য যৌতুক প্রথা প্রতিরোধের সম্মুখীন হয়েছে। পিতার বলিষ্ঠ প্রতিরোধ এবং কন্যা কল্যাণী দেশ চেতনার ঋদ্ধ ব্যক্তিতে জাগানো তার অভিব্যক্তিতে গল্পটি কি হয়ে উঠেছে, সার্থক হয়ে উঠেছে। এখানে আরেকটা এমসিকিউ আমরা পাচ্ছি যে অপরিচিত হচ্ছে উত্তম পুরুষের জবানিতে লেখা একটা গল্প। আর গল্পের যে গল্পটা কতক মানে যে গল্পটা লিখছে অনুপম 20 শতকে দ্বিতীয় শতকে যুদ্ধ সংলগ্ন কি সময়ে সে বাঙালি যুবক যে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর উপাধি অর্জন করেও ব্যক্তিত্বরহিত পরিবারতন্ত্রের কাছে সে কী করেছিল, অসহায় পুতুল মাত্র। তাকে দেখলে আজও মনে হয় সে যেন মায়ের কুল সংলগ্ন শিশুমাত্র। তারই বিয়ে উপলক্ষে যৌতুক নিয়ে নারীর চরম অবমাননাকালে শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতি জানিয়েছে। গল্পটির শীর্ষ আমরা কি দেখেছি, গল্পটির শীর্ষ হচ্ছে মুহূর্ত। অনুপম নিজের গল্প বলতে গিয়ে ব্যঙ্গার্থে জানিয়ে দিয়েছে সে অঘটন সংগঠনের কথাটি। বিয়ের লগ্ন কি করা হয়েছে যখন প্রস্তুত, তখন কন্যা লগ্ন ভ্রষ্ট হওয়া লৌকিকতাকে অগ্রাহ্য করে শম্ভুনাথ সেনের নির্বিকার অথচ বলিষ্ঠ প্রত্যাখ্যান নতুন এক সময়ের আশু আবির্ভাবকে সংকেতবহ করে তুলেছে। কর্মীর ভূমিকা বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণের মধ্যে দিয়ে গল্পের শেষাংশ কল্যাণী শুভ্র চিন্তা বা সুচিত শুভ্র আত্মপ্রকাশও এখানে ভবিষ্যতে নতুন নারী আগমনীর ইঙ্গিতকে প্রকাশ করেছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা যাই বলি না কেন, নামকরণ বলি আর হচ্ছে পাঠ পরিচিতি বলি, এখান থেকে আমরা মূল বিষয়টা কি পেয়েছি যদি বলি যে, বা অথবা তোমাদেরকে যদি প্রশ্ন করা হয়ে থাকে অপরিচিত গল্পের মূল বিষয়টা এক বাক্যে তুমি কি বলবা, তাহলে আমরা এক বাক্যে বলবো যে নারীর ব্যক্তিত্ব চেতনা এখানে দেখানো হয়েছে। যৌতুকের জন্য যে নারীরা এক সময়ে অনেক বলিষ্ঠ হতো বা হচ্ছে অনেক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সেটা ছিল, প্রতিবাদ করতে পারতো না। একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পের মাধ্যমেই দেখিয়েছেন যে না, নারীরা অসহায় নয়, তাদেরও মনোবল আছে, তারাও হচ্ছে সমাজে দাঁড়াতে পারে। যৌতুকের জন্য বিয়ে ভেঙে যাবে বলে মেয়েরা যে একদম অসহায় হয়ে যাবে তা না, বরং এখানে সুন্দরভাবে নারীদের চেতনাকে, নারীদের ব্যক্তিত্বকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখন আমরা যদি এখানে বলি তোমাদের এখানে কিছু
আমরা আলোচনা করতে গেলে সব কিছু তো মোটামুটি এখানে আলোচনা করা হয়েছে। আমরা জ্ঞানমূলক প্রশ্ন যদি যাই, তাহলে আমি কিছু তোমাদেরকে জ্ঞানমূলক প্রশ্ন আমি বলবো, সেগুলো উত্তরগুলো তোমরা শুনবা শুধু, তাহলে এটা সম্পর্কে তোমাদের ধারণা হয়ে যাবে। যদি তোমাদের বলা হয় অপরিচিত গল্পটি কার জবানিতে লেখা, তখন তোমরা বলবা যে উত্তম পুরুষের জবানিতে লেখা। তোমাদেরকে বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে বিজ্ঞান নিয়ে ছোট গল্পটি রচনা করেছেন, তখন বলবা যে 16 বছর বয়সে। প্রত্যুষ শব্দের অর্থ কী? প্রত্যুষ শব্দের অর্থ হচ্ছে আমরা বলবো সন্ধ্যা। অপরিচিত গল্পটি প্রথম কোন পত্রিকা প্রকাশিত হয়, তখন তোমরা কি বলবা যে এই যে আমরা মাত্র এটা পড়েছি, সবুজপত্র মাসিক পত্রিকা এটা প্রকাশিত হয়েছিল। যদি বলা হয় অনুপমের মামার বর্তমান বয়স কত, আমরা জানি যে এর আগে যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় অনুপমের বর্তমান বয়স কত, তখন বলবা 27 বছর। আর হচ্ছে তার মামা ছিল তার সাথে 6 বছরের বড়, তার মানে 33 বছর। অন্নপূর্ণা বলতে কোন দেবীকে নির্দেশ করা হয়েছে? অন্নপূর্ণা বলতে দেবী দুর্গাকে নির্দেশ করা হয়েছে। অপরিচিত গল্পে কে আশা ছাড়েনি? উত্তর হচ্ছে অপরিচিত গল্পে আমরা দেখেছি লাস্টে যে অনুপম আশা ছাড়েনি। বিবাহ উপলক্ষে কন্যা পক্ষকে কোথায় আসতে হলো? উত্তরটা হচ্ছে কলকাতায় আসতে হয়েছিল। শম্ভুনাথ সেন পেশায় কী ছিলেন? আমরা উত্তর পেয়েছি ডাক্তার ছিলেন। আর যদি বলা হয় যে তোমাদের অপরিচিত গল্পে কে রসিক ছিল, তাহলে আমরা বলবো যে হরিশ রসিক ছিল। অনুপমের আসল অভিভাবক কে? আমরা পেয়েছি যে অনুপমের আসল অভিভাবক হচ্ছে তার মামা। মাকে নিয়ে অনুপম কোথায় যাচ্ছিল? মাকে নিয়ে অনুপম হচ্ছে তীর্থে যাচ্ছিল। কার ভাষা অত্যন্ত আট মানে কি? মানে স্ট্রেট কাট কথাবার্তা বলতো, আমরা বলবো যে এটা হচ্ছে বিনোদার ভাষা ছিল অত্যন্ত আট। অনুপমের বয়স কত থেকে কত হয়েছে? আমরা যখন দেখেছি গল্পটা শুরু করেছে, তখন অনুপমের বয়স ছিল 23, কিন্তু গল্পটা যখন গল্পর বিয়ের সময়টা যখন ধরা হয়েছিল তখন 23 ধরা হয়েছিল। গল্পটা যখন লিখছিল অনুপম, তখন হচ্ছে তার বয়স ছিল 27। অনুপমের বন্ধুর নাম কি? আমরা পেয়েছি অনুপমের বন্ধুর নাম ছিল হরিশ। অপরিচিত গল্পে কে আসর জমাতে অদ্বিতীয় ছিল? আমরা এই হরিশকেই দেখেছি যে সে গল্প জমাতে বা আড্ডা দিতে অদ্বিতীয় ছিল। অপরিচিত গল্পে মেয়ের বয়স কত ছিল, অর্থাৎ কল্যাণী বয়সটা কত ছিল? যদি ধরা হয়ে থাকে কল্যাণী বয়স ছিল 15। এই তো মোটামুটি আমরা অনেকগুলা তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করেছি। যদি বলা হয় কে মেয়েদের শিক্ষাব্রত গ্রহণ করেছে, তাহলে আমরা বলবো হচ্ছে কল্যাণী মেয়েদের শিক্ষাব্রত গ্রহণ করেছে। এই জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমরা আরও পড়বে, তাহলে আরও এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন সম্পর্কে তোমাদের ধারণা হবে। আমরা এখন যেটা করতে পারি, এই গল্প থেকে কিছু তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারি। অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমরা অবশ্যই বোঝার চেষ্টা করবে। যদি বলি যে 1 নম্বর প্রশ্ন, যে বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বা বিবাহ আসর হইতে নিজে ফিরাইয়া দিয়েছেন বলতে কি বোঝানো হয়েছে, ব্যাখ্যা করো। এই যে একটা অনুধাবনমূলক প্রশ্ন তোমরা জানো যে 2 নম্বর থাকে। তো এই প্রশ্নের উত্তরগুলা আমরা কিভাবে আনসার করতে পারি বা হচ্ছে কিভাবে এটা সম্পর্কে লিখব। তোমরা হচ্ছে এই 2 নম্বর প্রশ্নের জন্য একটা এমনভাবে লিখবে যাতে প্রশ্নটা ছোট না হয়ে যায় আবার বড় না হয়ে যায়। তাহলে আমি বলছি যে কি নিয়ে প্রশ্নটা করা হয়েছিল। বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ বলা হয়েছে বিয়ের দিন যৌতুক নিয়ে চরম অবমাননাকর ঘটনার ব্যক্তিত্বহীন বরের আক্ষেপ অসহায়ত্বকে এখানে বোঝানো হয়েছে। অনুপমের অভিভাবক মামা যৌতুক নিয়ে নগদ অর্থ সোনার গহনার চুক্তিতে ভাগ্নির সঙ্গে শম্ভুনাথ সেনের কন্যা কল্যাণী বিয়ে চূড়ান্ত করেন। বিয়ের দিন তিনি একজন শেখরা সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছিলেন। কনের পিতার দেওয়া গহনাগুলো সে পরীক্ষা করতে চেয়েছিল বা যাচাই করতে চেয়েছিল। যৌতুক নিয়ে নারী এমন অবমাননাকর ঘটনার শম্ভুনাথ সেন এমন ব্যক্তিত্বহীন বরের হাতে কন্যা সম্প্রদানে অসম্মতি জানিয়ে আপ্যায়নের পর বরযাত্রীদের বিদায় করে দেন। এই প্রসঙ্গে কী করতে গিয়েছে, এই প্রসঙ্গে বরকে বা অনুপমকে যখন উঠিয়ে দেয়, তখনই হচ্ছে অনুপম বলেছিল যে বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যেখানে বিবাহ আসর হতে উঠিয়ে দেওয়া হয়েছিল। 2 নম্বর, তারপর বুঝিলাম
মাতৃভূমি আছে বলতে কি বোঝানো হয়েছে? তারপর বুঝিলাম মাতৃভূমি আছে। এটা ইনডাইরেক্ট একটা প্রশ্ন। এখানে হচ্ছে আমরা কি বলবো, কল্যাণী যে দেশমাতৃকার সেবা আত্মনিয়োগ করেছে, অনুপমের এই আত্ম উপলব্ধি এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ আমরা শেষে দেখেছি যে কেন কল্যাণী বিয়ে করতে চায় না, কারণ সে একটা ঘৃণ্য কাজ থেকে সে সরে এসেছে, যে যৌতুক নিয়ে বিয়ে করবেন। তারপর সে ভাবলো যে না, আমি দেশের কাজে নিজেকে উৎসর্গ করব। সেই হিসেবে সে কি করেছিল, দেশের কাজে নিজেকে নিয়োজিত করেছিল। অপরিচিত গল্পের হিসেবে যদি আমরা এই প্রশ্ন উত্তরটা দিই, তাহলে বলবো কল্যাণীর সাথে অনুপমের বিয়ের ব্যবস্থা হয়েছিল, কিন্তু অনুপম মামার অশুভ আচরণ ও নিচু মানসিকতার কারণে বিয়ে ভেঙে যায়। বিয়ে ভেঙে যাওয়ার পর থেকে কল্যাণী দেশের সেবা এবং মেয়েদেরকে প্রকৃত শিক্ষিত করে তোলার কাজে সে আত্মনিয়োগ করেছিল। অনুপম পরে বুঝতে পারে কল্যাণী বিয়ে না করার কারণ হলো দেশ ও দেশের মানুষের কল্যাণের জীবন উৎসর্গ করা। এরপর ভেরি একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যেটা অনেকেই বুঝতে পারে না, কারণ কথাটা সরাসরি না, একটু ঘুরিয়ে তোমাদের প্রশ্ন করা হয়েছে। অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি বলতে কি বোঝানো হয়েছে? এটা উত্তরটা হবে, অন্নপূর্ণার কোলে গজানো ছোট ভাই বলতে মা দুর্গার কোলে থাকা দেব সেনাপতি কার্তিককে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? কার্তিককে। অন্নপূর্ণার কোলে গজানোর ছোট ভাই উক্তিটি কথা ব্যঙ্গার্থে বলা হয়েছে এখানে। অনুপমের মা অর্থের প্রাচুর্যের মধ্য দিয়ে অতি আদরে অনুপমকে বড় করে তুলেছিল, কিন্তু অতি আদর অনেক সময় সন্তানের ব্যক্তিত্ব গঠনে বাধা হয়ে দাঁড়ায়। আর এই বিষয়টি নির্দেশ করতে অনুপম নিজের সম্পর্কে আলোচনা করেছিল যে আমি যেন অন্নপূর্ণা কোলে গজাননের ছোট ভাইটি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, অনুপমের মামার মন কিভাবে নরম হয়েছিল? শম্ভুনাথের একমাত্র কন্যা কল্যাণীর সাথে উচ্চশিক্ষিত অনুপমের মোটা অঙ্কের যৌতুকের বিনিময়ে বিয়ে ঠিক হয়। বিয়ের অনুষ্ঠানে অনুপমের মামা যৌতুকের টাকা গহনা নিয়ে অনর্থক বিতর্ক সৃষ্টি করে। তার মামার বিশ্বাস মেয়ের গহনা হয়তো খাদ ও ওজনে কম থাকতে পারে, তাই সে পরীক্ষা করতে চায়। বরপক্ষে এরূপ হীনমন্যত আত্মমর্যাদাশীল পিতার সম্মানে আঘাত লাগে এবং তিনি কন্যা বিয়ে ভেঙে দেন। এতে অনুপমের মামা নিজের ভুল বুঝতে পেরে নরম হয়েছিল। এরপর যাব হচ্ছে কত নম্বর প্রশ্ন? 5 নাম্বার, অনুপমের মামা শেখরাকে বিয়েবাড়িতে এনেছিল কেন? এটাই ছিল মূলত এই অপরিচিত গল্পের মূল ঘটনা, যে শেখরা নিয়েই বিয়েটা ভেঙেছিল, আর এই গল্পটার নাম হয়েছে অপরিচিতা। তাহলে আমরা বলবো উত্তরটা হচ্ছে, অনুপমের বাবা মারা যাওয়ার পর থেকে মামাই তাদের অভিভাবক ছিল। অনুপমের মামা শম্ভুনাথের কন্যা কল্যাণীর সঙ্গে তার বিয়ে ঠিক করেন। ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট প্রভৃতির সঙ্গে অনুপমের মামা শেখরা বরযাত্রীদের সঙ্গে নেন। শেখরাকে সঙ্গে নেওয়ার কারণ শম্ভুনাথের দেওয়া সোনা গহনাগুলো পরীক্ষা করা, যাতে গহনাগুলোতে শম্ভুনাথ নকল সোনা দিতে না পারেন। এই জন্য বলা হয়েছে যে অনুপমের মামা শেখরাকে বিয়েবাড়িতে নিয়ে এসেছিল। এরপরে যাব হচ্ছে 6 নম্বর একটা প্রশ্ন। আমরা এখানে দেখেছি যে আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই, কথাটি ব্যাখ্যা করো। এখানে আমরা এই উত্তরটা কি বলতে পারি বিবাহ দেবতা অনুপমের প্রতি সদয় আলোচ্য উক্তিটিতে তাই প্রতীয়মান হয়েছে। অনুপমের বিয়ে ঠিক হয় কানপুরে। অনুপমের ইচ্ছা থাকা সত্ত্বেও ভাবি বউয়ের সাথে তার দেখা হয় না। পিসতুত ভাইয়ের মুখে ভাবি বউয়ের বর্ণনা শুনে অনুপমের মন হয় বিবাহ দেবতা আর তার প্রতি সুপ্রসন্ন, তাই সে আলোচ্য উক্তিটি করেছিল। যদি আমরা বলি যে এখানে যে ভাগ্য দেবতা বা প্রজাপতি কি, তাহলে আমরা বলবো হিন্দু রীতিমতে বিয়ের দেবতা প্রজাপতি, যে অনুপমের ভাগ্যের সহায় তা বোঝানো হয়েছে। এখন আমরা যদি বলি যে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন এখান থেকে তোমরা পড়বে। দেখো, সৃজনশীল প্রশ্নটা খুবই সোজা। যদি তোমরা গল্পটা বুঝতে পারো, তাহলে মেন বইয়ের যে সৃজনশীল অংশটা আছে সেটা সম্পর্কে আমি তোমাদের বলতে পারি। দেখো, একদম সোজা একটা টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে। এই সৃজনশীলটা অবশ্যই তোমরা পড়বে। সৃজনশীলটা হচ্ছে, ডাক্তার অর্ণব ফার্মগেট বাস স্টপেজ দাঁড়িয়ে দেখতে পেলেন একটি স্কুল বাসে একজন শিক্ষক শিক্ষার্থীদের ছড়া গান শেখাতে নিয়ে যাচ্ছেন। শিক্ষিকাকে তার চেনা মনে হলো। তার সঙ্গে কি অর্ণব বিয়ে হবার কথা ছিল? অর্ণবের কৌতূহল আর কোলাহলের মধ্যেই বাসটি চলে গেল। শিক্ষিকাকে দেখে মনে হলো স্বাধীনচেতা ও ব্যক্তিত্বময়ী। ডাক্তার অর্ণবের মনে পড়ল সেই বিখ্যাত গানের
কি কলি, আমার বলার কিছু ছিল না, চেয়েছে দেখলাম তুমি চলে গেলে। এখন এখান থেকে চারটা প্রশ্ন করা হয়েছে। 1 নাম্বার, শম্ভুনাথ শেখরা হাতে কি পরক করতে দিয়েছিল? এটা উত্তরটা হচ্ছে ইয়ারিং। 2 নাম্বার হচ্ছে, বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যা বা বিবাহ আসর হইতে নিজে ফিরাইয়া দিয়েছিলেন বলতে কি বোঝানো হয়েছে? এটা উত্তর কিছুক্ষণ আগে বলা হয়েছে যে আমরা জানি তখনকার সময়ে পুরুষরা মেয়েদেরকে যৌতুকের জন্য বিয়ে ভেঙে দিত বা অবমাননা করতো, অবমূল্যায়ন করতো। কিন্তু এখানে দেখা গেছে যে নারী হিসেবে নারী এবং তার পিতা দুজনেই কী করেছে, কিছুটা ভুল বুঝাবুঝির কারণে বিয়েটা ভেঙে দেয় এবং তখন অনুপম মনে হয়েছে যে আমি একমাত্র পুরুষ যে কিনা কন্যা বা বিবাহ আসর হতে আমাকে উঠিয়ে দিয়েছিল। এরপর গ এবং ঘ তোমরা এটা সলভ করে নেবে। বলা হয়েছে ডাক্তার অর্ণব অপরিচিতা গল্পে অনুপম যে দিক থেকে সাদৃশ্যপূর্ণতা ব্যাখ্যা করো, এটা 2টা কম্পেয়ার করে তোমরা মিলিয়ে নিবে। 4 নম্বর, উদ্দীপকের শিক্ষিকার মধ্যে অপরিচিত গল্পে কল্যাণী চারিত্রিক প্রবণতাসমূহ যথাযথ প্রতিফলিত হয়েছে বলে তো কি মনে করো তুমি? তার যুক্তি সহকারে আলোচনা করো। এটা তোমরা 2টার মাঝে কম্পেয়ার করলে লিখতে পারবে, কারণ অপরিচিতাটা খুব কঠিন একটা গল্প না, খুবই সোজা মনে রাখার মতো গল্পটা, যে প্রথম থেকে শেষে কি হয়েছে। যেভাবেই আসুক উদ্দীপকগুলো তোমরা পারবে আশা করি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।